অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক। তৃণমূলের ভাঙন নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। বিজেপিকে ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে টিএমসি। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেন সোনিয়া গান্ধী সূত্রের খবর। অস্তিত্ব রক্ষার জন্য সোনিয়া গান্ধীর দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তৃণমূল একেবারে ভেঙে খান খান হয়ে গেছে। ৪ মে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনো আর তারপর থেকে কিভাবে দলটা ভাঙতে থেকেছে, যেদিকে তাকানো হচ্ছে সেদিকেই দুর্নীতির গন্ধ। আর তারই পাশাপাশি একের পর এক আমরা দেখেছি বিরোধী দলনেতা বাঁচতে গিয়ে প্রথমে সেই সইজাল কাণ্ড, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বাছা হয় এবং সেই তদন্ত এখনো পর্যন্ত চলছে। সিআইডি আধিকারিকরা গতকালও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে, পার্টি অফিস সেখানে চলে গিয়েছেন। এবং অন্যদিকে তারপর আমরা দেখেছি বিধানসভায় নতুন বিরোধী দলনেতা তৈরি হচ্ছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ এমএলএদের পেয়েছেন ঋতব্রত। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হয়ে গেছেন, ডেপুটি লিডার, সেই সব কিছু ঠিক হয়ে গেছে। এবং এবার দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। বিজেপিকে ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কাজ করতে পারে, সোনিয়া গান্ধী এই কথাও বলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেন সোনিয়া গান্ধী সূত্রের খবর এমনটাই। নেটওয়ার্ক 18 এর সিনিয়র নিউজ এডিটর পল্লবী ঘোষ তিনি কি বলছেন দেখুন। 1.5 ঘন্টার কথাবার্তা হয়েছে সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধীর মধ্যে। মার্জারে বাত এখনো হয়নি। এই সময় খালি সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বললেন কি আমার সাথেও সেটা হয়েছিল। আমি যখন পার্টিতে প্রেসিডেন্ট হয়েছিলাম তখন আমার পার্টি থেকে অনেক লোকরা বেরিয়ে গেছিল, কিন্তু আমি লড়লাম আর আমাদেরও লড়তে হবে, আর তোমাকেও লড়তে হবে। কিন্তু উনি এই কথাটা প্রপোজালটা দিলেন কি আমরা দুজন, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস দুজন একসাথে মিলিয়ে লড়বে বিজেপির এগেইনস্টে, তাকে বিজেপি জিততে না পারে। কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেস ঘরে ফেরত আসে বা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি মার্জার যদি হয়, সবথেকে নুকসান হবে এটাই কংগ্রেস পার্টিকে নিয়ে। কেন একটা মাইনরিটি ভোট ব্যাংকের ব্যাপার আছে, যে কংগ্রেস যে কাডার আছে, ওয়ার্কার আছে যারা গ্রাউন্ডে, যদি মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদার কথা বলি, ওরা এইসব জিনিস নিয়ে খুব খুশি হবে না। এই জন্য কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এই সময় আমাদের সঙ্গে সব থেকে ভালো সময়, কেন তৃণমূল কংগ্রেস ডাউন আছে, বিজেপির সরকার আছে ওখানটায়, আর আমরা এই 5 বছর ধরে কংগ্রেস পার্টি নিজেকে স্ট্রং করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, সোনিয়া গান্ধী সাপোর্ট দিয়েছে, কেন সোনিয়া গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে খুব ভালো রিলেশনশিপ চিরকাল থেকে ছিল। এটা যদি নোটিস করেন, অধীর রঞ্জন চৌধুরী যখন বেঙ্গল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন সব থেকে বেশি ঝগড়া হতো। কেন অধীর রঞ্জন চৌধুরীর পলিটিক্সটা হচ্ছে অ্যান্টি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে কোনোদিন পছন্দ ছিল না। এই সময় একটা ফিডব্যাক দেওয়া হচ্ছিল কংগ্রেস পার্টিকে, তোমরা যদি অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দেওয়া কংগ্রেস প্রেসিডেন্ট, তাহলে আমরা তোমাদের সাথে কথাবার্তা করতে পারি। আর সেটা কিন্তু হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়ে এমন একটা লোককে বানানো হলো কংগ্রেস প্রেসিডেন্ট যাকে একটু প্রো মমতা মনে করা হয়। আর এই জন্য পার্টিটা কোনোদিন বড় হয়ে বেরোতে পারেনি। এই জন্য অনেক একটা গ্রুপ আছে কংগ্রেসের মধ্যে যারা ভাবে যে আবার যদি অধীর রঞ্জন চৌধুরীকে আমরা ফেরত নিয়ে আসি অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট, তাহলে কংগ্রেস কিন্তু আবার ডেভেলপ করতে পারে, কংগ্রেস আপনি পুরোনো পজিশনটা আবার নিতে পারে। কিন্তু কি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এটার জন্য এগ্রি হবে? কি ওরা মনে করা হয় যে এখন আমাদের তৃণমূল কংগ্রেসের আগেন্স্ট লড়াই লড়তে হবে? এইটা যদি হয় তাহলে হয়তো ওরা অধীর রঞ্জন চৌধুরীকে ফেরত আনতে চাইবে না। অনেকদিন পরে নোটিস করলাম যে মমতা ব্যানার্জি যে প্রথম একটা পজিশন ছিল যখন ইন্ডিয়া ব্লকটা তৈরি হয়েছিল, ওটা তখন ভীষণ স্ট্রং ছিল। তখন ও মুখ্যমন্ত্রী ছিলেন, পার্টিও সব একসাথে ছিল, সব থেকে বেশি এমপি ওদের ছিল পার্লামেন্টে, এমএলএ তো ছিলই। কিন্তু এইবার ও এমন দিনে এই মিছিলটা হচ্ছিল যেখান থেকে তৃণমূল কংগ্রেস থেকে অনেক লোকরা ছেড়ে চলে গেছে। তো একটা উইকেন্ড মমতা ব্যানার্জি যেটা আমরা দেখতে পারলাম। এই জন্য যদি কংগ্রেস পার্টি মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস মার্জ করে, সেটা আমরা খালি একটা আর্গুমেন্ট হাইপোথেটিক্যালি বলছি, তাহলে এই মুহূর্তে ধরে লাভটা কংগ্রেস পার্টির হবে, কংগ্রেস পজিশনটা স্ট্রং হবে। তৃণমূল এবার কি করবে এই নিয়ে কি বললেন অধীর চৌধুরী?
এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আপনি দেখছেন কিরকম ভাঙাভাঙি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কি আপনার মনে হয় যে কংগ্রেস পার্টির জন্য বেস্ট চান্স? কেন ওই মার্জার ফাজার করতে গেলে কংগ্রেসেরই লোকসান হবে? বেটার চান্সের কথা বলছি না। আমার বক্তব্য হচ্ছে নির্বাচনের পর যখন একটা সরকার চলে গেল, টিএমসি সরকার, যাদের বিরুদ্ধে মানুষের যেমন অভিযোগ ছিল আমাদের অভিযোগ ছিল, এবং আমাদের লড়াইটা করতে হয়েছিল টিএমসির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে। কিন্তু আমরা মূলত মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর আমরা যেহেতু তাদের সরকার, সেই সরকারের অত্যাচারের শিকার হয়েছিলাম আমরা বেঙ্গলে। স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেস পার্টির কর্মীদের মধ্যে চরম এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ, আক্রোশ, ক্রোধ সব ছিল এবং আজও আছে। এবার পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে, নতুন যে সরকার এসে আগামীতে তাদের হয়তো আক্রমণের শিকার হব আমরা। কিন্তু এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত যদি বাংলায় আমরা দেখি, তাহলে বিরাট সংখ্যক মানুষ, বিরাট সংখ্যক কংগ্রেসের ওয়ার্কার, তারা মনে করে মমতা ব্যানার্জির জন্যে, তৃণমূলের হারমাত বাহিনীর জন্য, তৃণমূলের অত্যাচার এবং দুর্নীতির জন্য বাংলায় মানুষ যেমন তৃণমূলের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছে, কংগ্রেস কর্মীদেরও ক্রোধ যথেষ্ট আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথায় মার্জার হবে, কোথায় অ্যাকুইজিশন হবে, এসব নিয়ে না আমি জানি না ওয়ার্কাররা জানে। তো স্বাভাবিক বাংলার কংগ্রেস যারা কর্মী, তারা কিন্তু ব্যাপারটা বুঝতে আছে, তার ধন্দে, যাকে বলে ধন্দে আছে, কনফিউশনে আছে। বাকি আমার পার্টি যখন ব্যাপারটাকে পরিষ্কার করবে তখন আমরা জানতে পারবো, তার আগে তো কিছু বলতে পারি না। নেতিবাচক রাজনীতি করলে সেই দল চিরস্থায়ী হয় না, তো প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের। একটি রাজনৈতিক দল জন্মগ্রহণ করার 28 বছরের মধ্যে পরাজিত হওয়ার 1 মাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে, এটা কল্পনার উচিত ছিল। এই দলটি যখন তৈরি হয়, আমি সেদিন প্রদেশ কংগ্রেস দপ্তরে বলেছিলাম, যদি কোনো রাজনৈতিক দল কেবলমাত্র নেগেটিভ পলিটিক্সের উপর ভিত্তি করে আদর্শকে সামনে না রেখে লড়াই করে, তাহলে সেই দলের অস্তিত্ব বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে কোনোটাই অসম্ভব নয়, সবকিছু সম্ভব হতে পারে, কিন্তু কতগুলো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে, সেই অ্যাসপেক্টগুলোকে ওদের শর্ট আউট করতে হবে। কংগ্রেস সর্বভারতীয় ভিত্তিতে যে সংঘাতের লড়াই শুরু করে দিয়েছেন, স্বাভাবিকভাবে কংগ্রেস চাইবে যে সেই রাজনৈতিক প্রাঙ্গণে আরো অনেকে সে যোগদান করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাতে যোগদান করা কতখানি সম্ভব, সেটা সম্পূর্ণভাবে দিল্লির উপরে নির্ভর করে। তৃণমূলকে নর্দমার জলের সঙ্গে তুলনা আব্দুল মান্নানের। নর্দমার জল যদি পুকুরে পড়ে বা নদী, নর্দমার জল গঙ্গায় পড়ে গঙ্গার পবিত্র জলকে নষ্ট করে দিয়েছিল। রাজীব গান্ধীকে গঙ্গা অ্যাকশন প্ল্যান করে সেই জলকে পবিত্র করতে হয়েছে। তৃণমূলের এখনো যারা আছে তারা তো সেই নর্দমার পরিত্যক্ত জল ছাড়া আর কিছু নাই। ওগুলো নিয়ে কংগ্রেস কেন নিজের ক্ষতি করবে? অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা, খোঁচা মন্ত্রী তাপস রায়ের। আমরাই তৃণমূল, আমরা কারো সঙ্গে মিশছি না, মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যখন যেটা প্রয়োজন পড়ে, এখন বিপদে রয়েছে, এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব তো জানে। রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানে। যদি দুপার্টির ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেসের সঙ্গে। আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না।